স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানের সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সংগঠক ইমন মোহাম্মদ, আছেন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ইমন মোহাম্মদ, আপনাকে দিয়েই আলোচনা শুরু করতে চাই। স্টুডিও নিঃসন্দেহে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা যেটি গাজীপুরে, সেদিকে যদি সেই নিয়েই যদি আলোচনা শুরু করি, গাজীপুরের যে ঘটনা প্রবাহ, রাতভর এই যে আকম মুজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনা ঘটলো, তার ধারাবাহিকতায় দিনভর আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে বিক্ষোভ সমাবেশ, সেই ধারাবাহিকতায় অপারেশন ডেভিল হান্ট শুরু হচ্ছে। প্রশ্নটা এভাবে রাখতে চাই, এ ধরনের ঘটনা ঠিক মানুষের মাঝে নতুন করে কোনো উৎকণ্ঠা উদ্বেগ তৈরি করে কিনা, করলো কিনা? ধন্যবাদ যে কথা বলতে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। তাইমুর রশিদ ভাই, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমার সাথে আছেন সাকিব আনোয়ার ভাই, আমিও খুব আনন্দিত সাকিব ভাইকে পেয়ে। প্রথমেই বলি, এই যে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হলো, এটিকে যদি নাম দেওয়া যেত অপারেশন লিগ হান্ট, আমার মতে খুব ভালো হতো আর কি। হ্যাঁ, এটি আপনি সম্পূর্ণ একটা প্রশ্ন রেখেছেন, এই ঘটনার প্রেক্ষাপটে কোনো জনগণের মনে উৎকণ্ঠা সৃষ্টি হবে কিনা। কখন উৎকণ্ঠা সৃষ্টি হবে? যখন বিগত সরকারের আমলে যেসব অপারেশনের নাম দিয়ে যেসব অরাজকতা করা হতো, রাতের বেলায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হতো, এবং জামাত শিবির বা বিএনপি বলে বা বিভিন্ন অপোজিশন পার্টি, অ্যান্টি আওয়ামী লীগ বলে ট্যাগ দিয়ে যেভাবে হত্যাকাণ্ডের শিকারগুলো করা হতো, সেগুলো যদি সংগঠিত হয়, তাহলে এটি আবার জনগণের মনে উৎকণ্ঠার সৃষ্টি হবে। আমি এ ব্যাপারে আজকে যে ঘোষণা হলো অপারেশন ডেভিল হান্ট, এইটা যখন অপারেশন মুভমেন্টে যাব, এই বিষয়গুলোকে একটু মনে রাখা, যে জনগণ যেন কোনো প্রশ্ন তুলতে না পারে, এটিকে কেন্দ্র করে যেন কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না হয়, এটিকে কেন্দ্র করে যেন কোনো নিরপরাধ মানুষ যেন কোনো ক্ষতির শিকার না হয়। যদি এগুলো না হয়, তাহলে জনগণের মনে উৎকণ্ঠার সৃষ্টি হবে বলে আমার মনে হয় না। এখন জনগণ আরো আনন্দিত যে সারা দেশে যারা 2009 থেকে শুরু করে 24 পর্যন্ত যে অরাজকতাগুলো সংঘটিত করেছে, যে মানুষকে মানুষ মনে করে বিবেককে একেবারে ভুলণ্ঠিত করে দিয়ে দেশ পরিচালনা করেছে, তাদেরকে যে এখন ধরার জন্য একটা প্ল্যান করছে, সেজন্য হয়তো জনগণ মানুষ একটু উচ্ছ্বসিত হতে পারে, আনন্দিত হতে পারে। এখন আমি যে গাজীপুরের ঘটনাতে আসি। গাজীপুরের ঘটনাটা সংঘটিত হলো এভাবে যে, আপনারা হয়তো জানেন যে ভারতে বসে শেখ হাসিনা সরকারের যারা দায়িত্বশীল ছিলেন, শেখ হাসিনা সহ বিভিন্ন আওয়ামী লীগের পদস্থ কর্মকর্তা, তারা গত 15ই জানুয়ারি একটা অনলাইনে একটা প্ল্যান করেছিলেন, একটা মিটিং করেছিলেন। সেখানে কিন্তু দেশকে অস্থিতিশীল করার ক্ষেত্রে এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারকে একটা বিভ্রান্তি ফেলার জন্য বিভিন্ন কর্মকৌশলগুলো নিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় তিনি লাইভে এসে এতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরেও নির্লজ্জ বেহায়ার মতো আবার লাইভে এসে দেশের মানুষের জন্য নাকি কিছু বলতে চায়, ছাত্র জনতার উদ্দেশ্যে নাকি কিছু বলতে চায়। আমি মনে করি ধানমন্ডি যে 32 নম্বর বাসায় হামলা করা হলো, সেটি হলো ছাত্র জনতার একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। সেটিকে কেন্দ্র করে কিন্তু গাজীপুরের ঘটনা, সেটিকে কেন্দ্র করে কিন্তু আকম মুজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা, সেটিকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে হামলার ঘটনাটা। ঠিক আছে, তাহলে এটির উস্কানিদাতা কে? নিশ্চয়ই আপনি বলবেন শেখ হাসিনা উস্কানিদাতা। ও পালিয়েছে, বিদেশে গিয়ে বসে আছে, নেতা কর্মীরা যার যার মতো লুকায়িত আছে। এখন এই উস্কানিদাতা শেখ হাসিনা কাদের ক্ষতি করছে জানেন? গ্রাম পর্যায়ে যে একেবারে লোকান্তরে বসবাস করে এক আওয়ামী লীগ, সে কিন্তু এই শেখ হাসিনার উস্কানির মধ্যে পা দিয়ে কিন্তু মাঠে নামছে, তাকে বিপদের সম্মুখীন করছে কিন্তু শেখ হাসিনা। সুতরাং আমি মনে করি এটি ধানমন্ডি 32 নম্বরের যে বাসায় হামলা, সেটি শেখ হাসিনাই উস্কানিদাতা এবং এটি ছাত্র জনতার একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, যার প্রেক্ষাপটে সারা দেশে আজকে এগুলো। তবে আমরা বলবো যে যা হয়েছে হয়েছে, হ্যাঁ, এই যে যেন এখানে আর কোনো মব জাস্টিসে আমরা না যাই, এবং ধৈর্য সহকারে উপদেষ্টারা যে আহ্বান করেছেন সেটির উপর ভিত্তি করে আমরা এগোতে চাই। এবং
গাজীপুরের যে হত্যাকাণ্ডগুলো এই যে মারামারির ঘটনাটাগুলো ঘটলো, সেই মারামারির ঘটনায় যারা অভিযুক্ত তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা, সেজন্য আজকে একটা দাবি উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। জি, এই জায়গায় একটু পরে আসছে। সাকিব আনোয়ার, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক, এই যে শেখ হাসিনা আসলে কাদের ক্ষতি করছেন, জি প্রশ্নটা রাখলেন, এবং এই যে ধানমন্ডি ৩২ থেকে শুরু করে সারা দেশ এবং গাজীপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে অপারেশন ডেভিল হান্ট, পুরো ঘটনা প্রবাহকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ জানাচ্ছি আমার সহআলোচক এবং যারা শুনছেন। দেখেন, আমি ওনার বক্তব্য থেকে একটু আসি। সেটা হলো যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের আরও অনেক হেভিওয়েট নেতারা, আওয়ামী লীগের অবৈধ সরকারের যারা মন্ত্রী এমপি ছিলেন, তারা অনেকেই ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখানে বসে তারা নানা ধরনের ষড়যন্ত্র করছেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। একমত উনি যেটা বললেন, অস্থিতিশীল করার পরিকল্পনা শেখ হাসিনা করছেন। আমরা কি নিজেরা সেখানে মানে পা দিচ্ছি তার সেই পাতানো ফাঁদে? কারণ অস্থিতিশীল তারপর থেকে মানে যখন অস্থিতিশীল করার পরিকল্পনা তারা করলেন, আমরা একটা গোয়েন্দা রিপোর্ট আমাদের সামনে পেয়েছি যার ভিত্তিতে সম্ভবত দুজন নাটকের দুজনকে গ্রেফতার হয়েছে, মেহের আফরোজ শাওন এবং আরেকজন সম্ভবত সাবা, ছেড়েও দেওয়া হয়েছে। এবং যে গোয়েন্দা তথ্য আমাদের সামনে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে, সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা এবং বা আরও অনেকে সেখানে যুক্ত ছিলেন, কেউ কেউ সেখানে অনলাইনে যুক্ত ছিলেন, যুক্ত থেকে অস্থিতিশীল করার পরিকল্পনা করেছেন। কিন্তু আমরা নিজেরা কি অস্থিতিশীল করার সেই পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করছি? মানে ধানমন্ডি ৩২ নম্বরের যে ঘটনা, এই ৩২ নম্বরের ঘটনার কন্টিনিউয়েশন যদি গাজীপুরের ঘটনা হয়ে থাকে, তাহলে গাজীপুরে যা হলো সেই পর্যন্ত তো আমরা নিয়ে আসলাম দেশকে, তাই না? যদি আমি সেই জায়গা থেকে চিন্তা করি, ৩৫টা জেলায় এই ধরনের ঘটনা ঘটেছে। এবং এর প্রেক্ষিতে দেখেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এরপর হিউম্যান রাইটস ওয়াচ, টিআইবি, হ্যাঁ, এরা আপনার নিন্দা জানিয়েছে, তারা বিচারের দাবি করেছে। ২৬ জন বিশিষ্ট নাগরিক তারা নিন্দা জানিয়েছে, বিচারের দাবি করেছে। এখন এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এই আপনার হিউম্যান রাইটস ওয়াচ, এরা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যেভাবে কথা বলছে, তখন তারা বলতো যে এরা সরকার বিরোধী। তাহলে সরকার বিরোধীদের মানে আওয়ামী লীগের সরকার বিরোধীদের আমরা আমাদের বিরোধী বানায় ফেললাম। এই যে ২৬ জন নাগরিকের কথা এখন বলা হচ্ছে যে যারা এখন বিচার চাইছে, যারা নিন্দা জানাচ্ছে, এরা তো আমাদের পক্ষের শক্তি ছিল। তাহলে আমরা এই গণ অভ্যুত্থানের এই পক্ষের শক্তিগুলোকে আমরা মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছি এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে। তো এই ঘটনাগুলো যখন আমরাই ট্রিগার করি, তখন সেটা হাসিনার জন্য তো আরো সহজ হয়। তখন তার যে পরিকল্পনা বা তার যারা পতিত সেই স্বৈরাচারের যারা অংশীজন, তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তো আমরা আমাদের হাত দিয়ে আমরা বাস্তবায়ন করে দিচ্ছি। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে গতকাল একটা স্টেটমেন্ট দিয়েছেন, এটা তার নামেই গেছে। তার আগের দিন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সেটাও তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে গেছে এবং সেখানে বলা হয়েছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, যারা উস্কানি দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এ ধরনের কথাবার্তা বলা হয়েছে। এখন হাসনাত আবদুল্লাহর সেই স্ট্যাটাসটার কথা নিশ্চয়ই আমাদের মনে আছে, সেখানে তিনি বলেছেন আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। এরপর সেই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ থেকেও একটা স্ট্যাটাস দেওয়া হয়েছিল, যেটা পরবর্তীতে সেখান থেকে মুছে ফেলা হয়েছে তাদের ফেসবুক পেজ থেকে প্রধান উপদেষ্টার সেই স্টেটমেন্টের পরে। তো এগুলো তো আসলে উস্কানি ছিল। এখন এগুলো যে উস্কানি ছিল এবং সেগুলো করা যে সঠিক হয় নাই, সেই সময়ের প্রেক্ষিতে যে সঠিক হয় নাই, সেটার প্রমাণ কিন্তু তারাই দিয়েছেন। যদি সেটা সঠিক হতো, তারা নিশ্চয়ই সেই স্ট্যাটাসটা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে রাখতেন। অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তারা সেটা সরিয়ে নিয়ে প্রমাণ হয়েছে যে এই উস্কানিটা আসলে তাদের দিক থেকে এসছে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই। তাদের নেতৃত্বেই কিন্তু, তাদের যারা নেতৃস্থানীয় আছেন তাদের নেতৃত্বে কিন্তু আমরা জুলাই আগস্টে সবাই ঐক্যবদ্ধ হয়ে এত বড় একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা ১৫.৫ বছরের স্বৈরাচারী শাসন অবসান ঘটিয়েছে। ১৫.৫ বছর ধরে আমরা লড়াইটা চালিয়ে গেছি, কিন্তু শেষ পর্যন্ত তাদের নেতৃত্বে কিন্তু এই অভ্যুত্থানটা সফল হয়েছে। সুতরাং আমরা তাদের উপরে আস্থা রাখতে চাই, তাদেরকে সম্মান জানাতে চাই। কিন্তু দেশকে অস্থিতিশীল করার কোনো একটা ফাঁদে যদি তারাও পা দেন, আমরা অবশ্যই তাদের সমালোচনা করব এবং সেখান থেকে তারা যাতে ফিরে আসেন সেই প্রত্যাশা করব। এবং আমি মনে করি গাজীপুরের এই ঘটনা এবং আপনি বললেন ৩৫টা জেলায় যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো আসলে উস্কানি আমাদের দিক থেকে। আমি ওন করি, যেহেতু আমি নিজেও এই অভ্যুত্থানটাকে ওন করি, এই কারণে অভ্যুত্থানের শক্তি হিসেবে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা ওন করি। এই কারণেই বলছি যে আমরাই
আমরাই উস্কানিটা দিয়েছি, এবং উস্কানিদাতা হিসেবে যদি বিচার হয়, প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে তাতে আমাদের আসলে বিচার হওয়া উচিত। আমরাই শেখ হাসিনার পাতানো ফাঁদে পা দিয়েছি, দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছেন শেখ হাসিনা, আমরা সেটাকে সফল করছি। এই জায়গায় একটু জেনে আসি ইমন মোহাম্মদ, এই যে শেষে যে মন্তব্যগুলো, যে উস্কানিতে পা দেওয়া, পাতানো ফাঁদে পা দেওয়া, অভ্যুত্থানের পক্ষের সবগুলো শক্তিকে কি এখন আপনারা আসলে মুখোমুখি দাঁড় করাচ্ছেন কিনা, আপনাদের প্রতিপক্ষ হয়ে যাচ্ছে কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নে। আমি এখানে সাকিব ভাইকে একটা প্রশ্ন রাখবো। ধানমন্ডি 32-এ যে হামলা করলো সেটি কি আপনি সমর্থন করেন কিনা? আপনাকে প্রশ্ন জি, ধানমন্ডি 32-এ হামলা, সেটিকে আপনি সমর্থন করেন কিনা? হামলা কে করলো? মানে আমরা হামলা করলাম, ওটা হামলা না, ওটা আচ্ছা ওটা ভাঙচুর, ওটাকে আপনি হামলা বললে আসলে ভাঙচুর করলাম, এটাকে আপনি সমর্থন করেন কিনা? না, ধানমন্ডি 32 নম্বর বলেন বা দেশের যে কোনো জায়গায় আপনার ভাঙচুর বলেন, অগ্নিসংযোগ বলেন, এটা তো একজন সচেতন নাগরিক হিসেবে আপনিও যখন কথা বলবেন তখন আপনি অবশ্যই সেটাকে মানে সমর্থন করেন, কথা বলতে পারেন। ধানমন্ডি 32-এর বাসাটাকে স্বাভাবিক কোনো বাসা হিসেবে কল্পনা করতে পারেন কিনা? আপনি যদি এটাকে অস্বাভাবিক বাসা, মানে একটা বাসা হিসেবেও যদি এটাকে চিন্তা করেন, তাহলে আপনি রাষ্ট্রযন্ত্র যেহেতু আছে, 6 মাস পার হয়ে গেছে সরকার গঠনের আগে, সরকার তো গঠন 5 তারিখের পর সরকার গঠন হইতে তো মাঝখানে 3 দিন সময় গেছে। ঠিক আছে, ওই সময়ের এবার মধ্যে আমি বলি আপনাকে, 5ই আগস্টের পরে গণঅভ্যুত্থান এর পর আমরা অনেক ধৈর্য ধরেছি, তাদেরকে আমরা দেখেছি তারা শান্ত হয় কিনা, দেখলাম তারা শান্ত হচ্ছে না, বরঞ্চ দেশের বাইরে বসে, শুধু শেখ হাসিনা না কিন্তু ভারতও কিন্তু একটু দুঃখ প্রকাশ করতেছে এই ঘটনাকে কেন্দ্র করে। সেই জায়গায় কিন্তু সাকিব আনোয়ার বলছেন যে উস্কানি তো দেয়া হচ্ছে, এতে নিয়ে তো ন্যূনতম কোনো সন্দেহ নেই। আমি বলি সেই জায়গায় পা দিচ্ছেন কিনা? অপেক্ষা করার পরে ওনার প্রশ্নটা হলো এই জায়গায়, এটা তো সরকারই করবে, এটা তো আপনারা কেন করতেছেন? এটাই আমরা ধৈর্য ধরেছিলাম যে এতদিন, দেখি তারপরও উস্কানি দিয়ে মানে কি করতেছে, যে মানে বিষয়টাকে ভিন্নভাবে নেওয়ার চেষ্টা করতেছে। যে ধানমন্ডি 32টা আওয়ামী লীগের একটা পুজোর কেন্দ্র ছিল, যেখান থেকে সকল ষড়যন্ত্রের উৎস রটানো হতো, উৎসগুলো উৎপন্ন করা হতো, সেই ধানমন্ডি 32কে ভাঙা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ধানমন্ডি 32 এটা একটা 4 দেয়ালে বন্দি, এটা জরাজীর্ণ একটা ঘর, এখানে কোনো কিছু নেই, এখানে আওয়ামী লীগ নেই, ঠিক আছে, এটা আমি সমর্থন করি সাকিব ভাই, এখানে আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ কোথায় আছে সেখানে আমাদেরকে হানা দিতে হবে। আওয়ামী লীগের কোনো প্রশাসনে আছে? আমরা কতজন প্রশাসনিক আওয়ামী লীগকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে পারলাম? আওয়ামী লীগ কোথায় আছে? যেখানে যেখানে আছে সেখানে আমাদেরকে ফাইন্ড আউট করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। যেখানে আওয়ামী লীগ আছে সেখানেই তো আমাদেরকে খুঁজে খুঁজে প্রশাসনকে জানাতে হবে, সরকারকে জানাতে হবে, তাহলে মনে হয় আমার এই যে ধানমন্ডি 32-এর যে সেটার মূল প্রেক্ষাপটটা ফুটে উঠবে। ওই যে পক্ষের শক্তিগুলোকে এখন প্রতিপক্ষ এখন আমি বলি, বানাচ্ছেন কিনা আপনারা? আওয়ামী লীগ 41কে কাছে না পাওয়ার যে বেদনা, সেটি কিন্তু ভুলতে পারছে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভারতের রণদের জয় সওয়াল ধানমন্ডি 32 ভাঙা ঠিক হয়নি, উনি একটা স্ট্যাটাস দিয়েছেন। এখন সেই স্ট্যাটাসের প্রেক্ষিতে তার আগে 15ই জানুয়ারি বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করে পুনরায় ক্ষমতা দখলের লক্ষ্যে বিভিন্ন ব্যর্থ সিদ্ধান্ত নেন সরকার। প্রথমত আমি বলি কাদেরকে এখানে ব্যবহার করা হলো, আপনি শুনে অবাক হবেন। এখানে শেখ হাসিনা ড্রাইভারের ছেলে রুবেলকে ব্যবহার করা হলো। তাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে জানেন? জনপ্রশাসন, পুলিশ প্রশাসনের সাথে একটু যোগাযোগ করে রাখতে, যেটির প্রেক্ষাপটটা আমরা তার আগের দিন বেনজির আহমেদ থেকে লক্ষ্য করলাম, তার স্ট্যাটাস থেকে। এরপরে দেখেন যে 2জন অভিনেত্রীকে ছেড়ে দেওয়া হলো ডিবি কার্যালয় থেকে জিজ্ঞাসাবাদের পর, আমরা সেটা তীব্র নিন্দা জানাই, এবং তাদের যে ইনভলভমেন্ট 15ই জানুয়ারি একটি দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের যে যোগসাজশ, সেটা আমরা প্রমাণিত। সেই মিটিংয়ে কিন্তু ছিলেন, সেখানে ছিলেন আসাদুজ্জামান খান কামাল, গোলাম রব্বানী ছিলেন, সিদ্দিকী নাজমুল ছিলেন, লেখক ছিলেন, জয় ছিলেন, সাদ্দাম ছিলেন, ইনান ছিলেন, শেখ হাসিনা ড্রাইভারের ছেলে রুবেল ছিলেন, সোহানা ছিলেন, তারপর শাওনও ছিলেন, সোহানা সাবা এবং শাওনও ছিলেন। শাওন কিন্তু আওয়ামী লীগকে ফিরিয়ে আনা এবং এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার একজন সমন্বয়ক। কারণ এই দায়িত্ব আমি দিইনি, এই দায়িত্ব শেখ হাসিনা মিটিংয়ে নিজেই দিয়েছেন যে শাওন কি করবে, এই যে সমন্বয়কের দায়িত্ব পালন করবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র সমন্বয়ক। তারপরে সোহানা ভারতীয় কূটনীতিক এবং বিভিন্ন
গুণী গণ্যমান্য ব্যক্তিদের সাথে যোগসূত্র রাখবেন, তাকে এই ধরনের দায়িত্বগুলো দেওয়া হয়েছে। সুতরাং এখান থেকে তো স্পষ্ট খুব গভীর একটা ষড়যন্ত্র হচ্ছে। সেজন্য আমি বলবো ওই যে আওয়ামী লীগ খুঁজতে হবে কোথায়, প্রশাসনে। আওয়ামী লীগ খুঁজতে হবে কোথায়, আইন বিভাগে। কিন্তু যে সাকিব আনোয়ার বলছিলেন হিউম্যান রাইটস ওয়াচ, যে সংগঠনগুলো একসময় শেখ হাসিনার করা সমালোচনা করত এবং প্রতিবাদ মুখর ছিল, তাদের এখন আপনাদের সরকারের বিরুদ্ধে, যদি ভাই বলে আপনাদের সরকার কেন বললাম, ছাত্রদের এই সরকার, সেই সরকারের বিরুদ্ধে এখন সমালোচনা করতে হচ্ছে। না, এটা তো একটা প্রসেস। হ্যাঁ, ওনারা করতেই পারেন, ওনারা মানবাধিকার নিয়ে কাজ করেন, ওনাদের হয়তো একটু ওনাদের মনে লেগেছে একটু মানবাধিকার তো একটু ব্যর্থ হচ্ছে, সেখানে একটু কথা বলা দরকার, বলতে পারেন। এটা অবশ্যই সাধুবাদের একটা বিষয়। তবে ওনারা এটা বলার কারণে কি হচ্ছে জানেন, যারা একটু অনেকগুলো ছেলে পেলে আছেন আমাদের মধ্যে, যারা একটু কোনো কিছু পাইলেই ধর মারবো এই ধরনের, তারা একটু ঠান্ডা হবে, এতটুকুই। তবে আমরা তো কন্ট্রোল আনার চেষ্টা করছি না তা না। তবে এই ধারাটা যদি দীর্ঘদিন চলতে থাকে, সেটি কিন্তু অন্য ভিন্ন খাতে নিয়ে যাওয়ার তারা চেষ্টা করবে। আমরা চাচ্ছি এতটুকুই স্টপ, এবং উপদেষ্টা মণ্ডলীর দিকে আমরা দেখে আছি যে কি করে। জি সাকিব আনোয়ার, এই যে ইমন মাহমুদ বলছেন যে যেটুকু হলো এটুকুতেই স্টপ। ওনার শেষ কথা থেকে আসি। জি, আমিও শেষ কথা থেকে। জি, উনি বললেন যে উপদেষ্টা মণ্ডলীর দিকে আমরা তাকিয়ে আছি। উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে প্রধান উপদেষ্টা স্বয়ং নিজে যে স্টেটমেন্ট দিয়েছেন, আমরা কি সেটা ফলো করলাম? প্রধান উপদেষ্টা গতকাল তো আপনার ওনার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ওনার পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, গতকাল গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনা তো তার পুরোপুরি অপোজিট। তো আমরা তো আসলে প্রধান উপদেষ্টা কিংবা উপদেষ্টা মণ্ডলীর দিকে তো আসলে আমরা তাকাই নাই, আমরা তো নিজেদের মতো করে করছি। আর একটা বিষয় হলো যে এখন আমরা এটাকে থামাতে চাই, সুইচ চেপে কিন্তু আপনি ছাত্র জনতার অভ্যুত্থান বা ছাত্র জনতার যে একটা কি বলবো স্পিরিট, বিক্ষুব্ধ ছাত্র জনতাকে আপনি সুইচ চেপে তো থামাতে পারবেন না। আপনি তো সুইচটা চেপে দিয়েছেন, যা ঘটছে সেটা ঘটার জন্য। সুইচ চেপে দেওয়ার পর এখন তো আপনি থামাতে পারবেন না। যেমন ধরেন এই হাসনাত আব্দুল্লাহ একটা স্টেটমেন্ট থেকে, ফেসবুক পোস্ট থেকে আমি কথা বলছিলাম, আর একটা পোস্ট ছিল ওই দিনই রাতে, সেটা ছিল এমন ফ্যাসিবাদ পতনের পক্ষে যারা ছিল না আজকে তাদের চিনে রাখুন। আমি ওই দিন ধানমন্ডি 32 নম্বরে যাই নাই ভাঙার জন্য, এবং ওই দিন ওইভাবে ধানমন্ডি 32 নম্বর ভাঙার পক্ষে আমি ছিলাম না, এখনো নাই। এখন তার মানে আপনি তো আমাকে ফ্যাসিবাদের পক্ষের শক্তি হিসেবে দাঁড় করাই দিলেন। এখন 5 আগস্ট পর্যন্ত ব্যক্তিগতভাবে আমি বা আমার দলের ভূমিকা আসলে কি ছিল সেটা তো আসলে আমি নিজে তো জানি। তাহলে আপনি যে আমাকে মুখোমুখি দাঁড় করাই দিলেন, এইভাবে শুধুমাত্র আমি তো একজন সাকিব আনোয়ার না, এইভাবে যে আপনি দেশের মধ্যে একটা বিভাজনের জায়গা তৈরি করলেন, এটা তো ভবিষ্যতে খুব ভালো কিছু বয়ে আনবে না। এই বিভাজনের জায়গাগুলোকেই কিন্তু আপনার লুপ হোল হিসেবে কাজ করবে আওয়ামী লীগের জন্য। এই বিভাজনের জায়গাগুলো দিয়েই কিন্তু আবার আওয়ামী লীগ এখানে পেনিট্রেট করতে পারবে। সুতরাং এখন ঐক্যের প্রয়োজন। এখন আপনি বলছেন যে রিবিল্ড বাংলাদেশ, এটাকে তো আমরা সমর্থন করি, কিন্তু এই কথাটা আমাদের তো শুরু থেকেই আমরা বলে আসছিলাম। হঠাৎ করে কি এমন হলো যে আমরা শেখ হাসিনা চাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে, আমরা নিজেরাও সেদিকে পা দিচ্ছি। একটা কথা উনি বললেন যে এখন প্রশাসনের মধ্যে, পুলিশের মধ্যে এখন আওয়ামী লীগের দোসররা আছে, তাদেরকে চিহ্নিত করতে হবে, এবং উনি নিজেই বললেন যে সরকারকে জানাতে হবে যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এই প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রেই তো আমরা সেটা করতে পারতাম, যে আমাদের মনে হয় যে ধানমন্ডি 32 এটা ফ্যাসিবাদের তীর্থভূমি, তাহলে এটা ভেঙে ফেলতে হবে, ভেঙে ফেলে সেখানে অন্য কিছু তৈরি করতে হবে। এটা যদি আমাদের মনে হয়, আমরা তাহলে গভর্নমেন্টকে বলতে পারতাম। আমরা গভর্নমেন্টকে একটা অকার্যকর গভর্নমেন্ট হিসেবে সারা পৃথিবীতে কেন প্রমাণ করতে গেলাম? আপনার ডিএমপির কাছে সেই দিন ধানমন্ডি 32 নম্বরে যেদিন ঘটনাটা ঘটলো, সেদিন ডিএমপিকে যখন জিজ্ঞেস করা হয়েছে রাত 9টার দিকে, আমি একটা পত্রিকায় দেখলাম, তখন তারা বলছে যে তারা এই ঘটনা সম্পর্কে জানা, তারা খোঁজ নেবে। ঠিক একই রকম বিষয়গুলো কিন্তু আমাদের নিশ্চয় মনে আছে, শেখ হাসিনার সময়ে ঠিক একই ধরনের ঘটনা ঘটতো। কোথাও আমাদেরকে ধরেন একদম আমরা হসপিটাল পর্যন্ত চলে গেছি, পুলিশের কাছে গেলেন আমরা তো জানি না, আমরা খোঁজ খবর নেব, আমরা ব্যবস্থা নিব, আমরা খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিব। ঠিক একই ধরনের বিষয় হলো এই যে বিষয়গুলো, আমি এখন আন্তর্জাতিক বিশ্বে শেখ হাসিনাকে কিংবা আওয়ামী লীগকে এখন নিপীড়ক থেকে হঠাৎ করে নিপীড়িতের দলে ঠেলে দেওয়ার একটা আমি দিচ্ছি না, কিন্তু আলটিমেটলি শেখ হাসিনা এটাকে কাজে লাগানোর চেষ্টা করবে, আওয়ামী লীগ এটাকে কাজে লাগানোর চেষ্টা করবে। আবার ধরেন ভারতের কথা বলা হচ্ছে, ভারতও তাকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। এখন ভারত এই ঘটনাগুলোকে জঙ্গি কর্মকাণ্ড হিসেবে আন্তর্জাতিক বিশ্বে উপস্থাপনের চেষ্টা করছে। বলেছে যে এগুলো তার ব্যক্তিগত মত, শেখ হাসিনা যে
বক্তব্যগুলো দিচ্ছেন। এটা 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 ভারত বলছে, কিন্তু ভারতের এই বক্তব্যকেও তো নিশ্চয় আমরা সমর্থন করতে পারি না। আপনি যদি ব্যক্তিগত মত বলেন, তাহলে আপনি ব্যক্তি শেখ হাসিনাকে তো আপনি সেখানে আশ্রয় দেন নাই নিশ্চয়ই। ব্যক্তি সাকিব আনোয়ার কখনো ভারতে গেলে আমাকে নিশ্চয়ই বসায় সেখানে খাওয়াবে না। শেখ হাসিনাকে আপনি ব্যক্তি হিসেবে তো দেন নাই, সে একটা ইনস্টিটিউট। কারণ সে এখনো আওয়ামী লীগ এখনো তো নিষিদ্ধ হয় নাই, সুতরাং সেই সংগঠনের, আওয়ামী লীগ নামে বাংলাদেশের একটা রাজনৈতিক দলের তিনি সভানেত্রী। সুতরাং আপনি তাকে আশ্রয় দিয়েছেন। সেখানে থেকে সে যদি কোনো নাশকতা করার পরিকল্পনা করে, কোনো ষড়যন্ত্র করে, বাংলাদেশে যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, সেটাকে তার ব্যক্তিগত মত। তিনি তার ক্যাপাসিটি থেকে তিনি বাংলাদেশে এই যে কনফারেন্স কলগুলো করছেন, যে তিনি যে মিটিংগুলো করার সুযোগ পাচ্ছেন কিংবা বক্তৃতা দিতে পারছেন, এই ফ্যাসিলিটি আপনি তো তাকে দিয়েছেন। সেখানে তো সে ইন্টারনেট ব্যবহার করছে, সে তো আপনার মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করছে। মোবাইল নেটওয়ার্ক তো বাংলাদেশে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করছে না, তো ভারতে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করছে। আপনি যদি বলেন যে এটা সে ব্যক্তিগত ক্যাপাসিটিতে করেছে, ওখানে যাওয়ার পরে আপনি তো তাকে আপনি ইন্টারনেট ফ্যাসিলিটি দিয়েছেন, আপনি তাকে মোবাইল ব্যবহার করার সুযোগ দিয়েছেন, দেন নাই? সুতরাং এই কথা তো আপনি দায় এড়ানোর কোনো সুযোগ নাই। দায় এড়ানোর জন্য ভারত এটা বলেছে, কিন্তু এটা কোনোভাবেই আমরা অ্যাকসেপ্ট করি না। জি, ইমন মোহাম্মদ, এই যে যখন ঐক্যের সবচেয়ে বেশি প্রয়োজন তখন বিভাজন তৈরি করা হচ্ছে, বিভাজিত করা হচ্ছে এবং অকার্যকর, মানে সরকারকে অকার্যকর প্রমাণ ঠিক আমরা করে ফেললাম কিনা এই ধরনের ঘটনার মধ্য দিয়ে। আমি আরেকটু সংযোজন করি কথায়। 2013 সালে যারা মপতন্ত্র কায়েম করেছে তাদের মুখে আসলে মপ শব্দটা আসলে মানায় না। আমি বলি আপনাকে কিছু, আমি ঘটনার সাক্ষী রাখতে চাই। মাওলানা আব্দুল খালেক, সাতক্ষীরার সাবেক এমপি জামাতের, ওনাকে কিন্তু বুলডোজার দিয়ে ওনার বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছিল। তাহলে বুলডোজার মিছিল, বুলডোজার অভিযান, সেটা তো আজকের না, গতকালকের না, বা এক সপ্তাহ আগের না। তারপরে আপনি নিশ্চয় জানেন খালেদা জিয়ার বাড়িতে গ্যাসের লাইন, পানির লাইন, বিদ্যুতের লাইন বন্ধ করে বালি ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল, সেটিও আপনি জানেন। এটা ওয়ান কাইন্ড অফ মব কিন্তু এখন না, ঠিক আছে, সেগুলো। এরপরে ব্যারিস্টার মধুদের বাড়িঘরও কিন্তু কি করা হয়েছিল, হামলা করা হয়েছিল। তারপরে যদি আমি সাংবাদিকদের কথা বলি, দৈনিক সংগ্রামের অফিসের সিনিয়র সম্পাদক আসাদ, 80 বছরের, উনাকে কিন্তু একদম ছাত্রলীগ বলে গিয়ে পিটিয়ে নিচে নেমে মব করা হয়েছিল। তারপরে আমি মাহমুদুর রহমানের কথা নাই বললাম, আমাদের পত্রিকার সম্পাদক, ওনার কথা নাই বললাম, আপনারা জানেন। তাহলে এই যে মপ এই শব্দগুলো ব্যবহার করে যা হয়েছে, এটাকে আবার লং লাস্টিং প্রসেসে নিয়ে গিয়ে অনেকেই বিভিন্নভাবে কাট খেলার চেষ্টা করছে, সেটাই আমি বলি এতটুকু। জি, এই যে কথাটা তো সেটাই হচ্ছে, চেষ্টাটা হচ্ছে, সেই চেষ্টায়, সেই অপচেষ্টায়, সেই ষড়যন্ত্রে আমরা বারবার পা দিচ্ছি কিনা, কথাটা তো ওখান থেকেই হচ্ছে। উস্কানিতে পা দেওয়া বিষয়টা না, উস্কানিতে পা দেওয়া না, মানে আমাদের বক্তব্য হলো যতটুকু হয়েছে। এখন আওয়ামী লীগ যারা, তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য উপদেষ্টা পরিষদকে আমরা চাপ প্রয়োগ করব, এটাই আমাদের এখন সিদ্ধান্ত। কিন্তু এই যে সাকিব আনোয়ার বলছেন এবং রাজনীতির মাঠে কিন্তু এই আলোচনাটা হচ্ছে যে কিন্তু গত 3 দিনে বাংলাদেশের যে চিত্রটা আসলে পুরো বিশ্বে চিত্রায়িত হলো, সেটা তো একটা ভয়াবহ প্রভাব বা ক্ষতির কারণ হয়ে থাকলো কিনা। কোন দিক থেকে ক্ষতির কারণ? এই যে আপনি যেটা বলছিলেন, এই যে সারা দেশে এই যে নিউজগুলো কিন্তু হচ্ছে, সারা দেশে 35 জেলায়, মানে সরকার কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না, যেখান থেকে বলা হচ্ছে ঠিক সরকারকে আসলে অকার্যকর এক ধরনের, যে কোনো ভূমিকা রাখতে পারছে না। সরকারকে অকার্যকর না, একটা সরকার একটা অংশকে আমরা এই মুহূর্তে অকার্যকর বলছি, সেটা হলো স্বরাষ্ট্র উপদেষ্টা, ঠিক আছে, ওনাকে আমরা অকার্যকর বলছি, কারণ উনি এগুলো বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে পদক্ষেপ নিয়ে ব্যবস্থা নিতে পারছেন না। এরপরে করেছেন, এরপরে এই যে সোহানা সাবা এবং শাওনকে ছেড়ে দেওয়া হলো, এটা কোন খাতিরে ছেড়ে দেওয়া হলো, সেটাও আমরা উপদেষ্টা পরিষদের কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা বসিয়েছি, তার মানে আমাদের সরকার, ওই সরকারের সবগুলো দোষ ত্রুটি আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে, সেটা না। সেটার প্রেক্ষিতে কি আমরা কিন্তু পাল্টা প্রশ্ন করছি, এই কাজটা কেন করছেন না? আপনাকে এই কাজটা না করলে অতি সত্বর পদত্যাগ করতে হবে। আপনাকে ওই জায়গায় জনগণ বসিয়েছে, আপনি নির্বাচিত নয়, ওই জায়গায় বসিয়ে জনগণের কথাটুকু আপনাদের শুনতে হবে। তাহলে আপনি এখন জনগণের কথা না শুনে যদি ওই জায়গাটা পাকাপোক্ত করে ধরে রাখতে চান, তাহলে তো আপনি লোভী একজন শাসক হয়ে গেলেন। অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে পরিস্থিতির উন্নতি হবে কি না আপনারা প্রত্যাশা করেন? আমি প্রথমে বলি অবশ্যই কি হবে, একটা ভালো একটা পদক্ষেপ আমি মনে করি। এই কেন পদক্ষেপ আমি মনে করি, এটা সাধারণ জনগণ যেহেতু ইনভলভ থাকবে না, যেহেতু প্রশাসনিক কর্মকর্তা ইনভলভ থাকবে,
সেদিক থেকে একটা নিরাপত্তা পাওয়া যায় যৌথ বাহিনীর সমন্বয় যে যৌথ বাহিনীর সমন্বয় যেহেতু সেটি একটু এখান থেকে একটা নিশ্চিত হওয়া যায় যে জনগণ যেহেতু ইনক্লুড নাই, জনগণের কোনো ওইভাবে জানমালের ক্ষতি হবে না এরকম। আর কখন ব্যর্থ হবে সেটি আমি বলেছি প্রথমে, যদি কি হয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় তখনই এই অপারেশন ডেভিল হান্টটা বিতর্কিত হবে। এটি ছোট্ট বিরতির পর আবার ফিরছি এই আলোচনায়। দর্শক, যে কথা বলতে চাই অনুষ্ঠানে একটি ছোট্ট বিরতির সাথে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি যে কথা বলতে চাই অনুষ্ঠানে। সাকিব আনোয়ার, এই যে অপারেশন ডেভিল হান্ট, আপনি যে প্রশ্নটা রাখছিলাম পরিস্থিতি ঠিক উন্নতি ঘটাবে কিনা, ইমন মোহাম্মদ যে প্রেক্ষাপটটা ব্যাখ্যা করছিলেন যে এরকম হলে আসলে এটা সুফল মিলবে, এই নিয়ে যদি একটু বলতেন। আর সাথে যুক্ত করতে চাই এই ঘটনা প্রবাহের আলোকে প্রেস সচিব যখন বলেন যে ডক্টর ইউনূস সরকারকে, আপনিও কিছুটা এনেছিলেন যে একটা ধরনের জঙ্গি ট্যাগ দেওয়ার জন্য হিউজ বিনিয়োগ হচ্ছে, অর্থায়ন হচ্ছে এই জায়গাটিতে। এটা তো ধরেন আপনার শেষ প্রশ্ন থেকে আসি, এটা প্রেস সচিব যেটা বলেছেন তার কাছে কোনো তথ্য থাকতে পারে, তিনি সরকারে আছেন, সুতরাং তার কাছে তথ্য থাকবে, গোয়েন্দা তথ্য থাকবে, অনেক বাহিনী আছে তাকে তথ্য দেওয়ার মতো। এটা তো আমরা আসলে ঠিক, আমাদের কাছে তো তথ্য থাকবে না। আমরা মনে করতে চাই যে উনি তথ্যের ভিত্তিতেই, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এটা বলেছেন, এবং সেই তথ্য যদি ওনাদের কাছে থেকে থাকে তাহলে সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় সেই চেষ্টাটা নিশ্চয়ই তিনি তার জায়গা থেকে করবেন। আমি আপনার ওই অপারেশন ডেভিল হান্ট, জি, ওই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু আমার সহ আলোচকের দু একটা পয়েন্ট থেকে একটু কথা বলতে চাই। উনি বললেন যে যারা 2013 সালে মব শুরু করেছে, মবের মাধ্যমে বেশ কিছু উদাহরণ উনি দিলেন, তারা এখন মব বললে এটা আসলে তাদের মুখে মানায় না। দেখেন, আমরা যখন 2014 সালের নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন নিয়ে প্রশ্ন করতাম, আওয়ামী লীগের পক্ষ থেকে এমনকি স্বয়ং শেখ হাসিনা বারবার বলতেন 96-তে কি হয়েছিল, মাগুরা ইলেকশনে কি হয়েছিল, বিএনপির মুখে নির্বাচনের কথা অভিযোগ মানায় না, নির্বাচনমুখী দল আওয়ামী লীগ সবসময় জনগণের শক্তিতে বিশ্বাস করে, নানান কথাবার্তায় কথাগুলো বলছে, অর্থাৎ পেছনের জিনিসগুলোকে উনি টেনে আনতেন। যে কোনো একটা কিছু প্রশ্ন করলে 71 সালে তাদের কি ভূমিকা ছিল, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, সুতরাং আওয়ামী লীগ যেহেতু দেশ স্বাধীন করছে সুতরাং তারা এখন যা ইচ্ছা তাই করতে পারে, যেহেতু তারা দেশের মালিকানা পেয়ে গেছে 71-এ। এটা ছিল কিন্তু তাদের বয়ান। এখন তখন কিন্তু আমরা তখন আমরা কি কাউন্টার বলতাম, আমাদের বক্তব্য কি ছিল? আমাদের বক্তব্য ছিল, আপনি নিশ্চয়ই একটা অন্যায় কারেক্ট অন্যায় দিয়ে জাস্টিফাই করতে পারেন না। সুতরাং আওয়ামী লীগের সময়ে কি হয়েছে, সেই সময় আপনার মব গিয়ে কাউকে পিটায় মেরে ফেলছে, সুতরাং এখন আমি পিটায় মেরে ফেলতে পারি, এটা কখনো জাস্টিফাই হইতে পারে না। একটা বিষয় হচ্ছে যে উনি আরেকটা কথা বললেন যে হিউম্যান রাইটস ওয়াচ কিংবা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ যে কথাগুলো বলছে, কিছুটা তো মানবাধিকারের ব্যত্যয় ঘটেছেই, এটাও স্বীকার করলেন। দেখেন, আমরা যে লড়াইটা করছি 15.5 বছর, এখানে কিন্তু দুইটা বিষয় ছিল, ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস। আমরা কিন্তু গণতন্ত্র, মানবাধিকার, জি, এই দুটোর উপরে ভিত্তি করে কিন্তু আমরা আমাদের যে লড়াইটা ছিল 15.5 বছরের। সুতরাং তারপরে এসে আমাদেরই দ্বারা কোনো ঘটনা ঘটবে যেই ঘটনায় মানবাধিকারের কিছুটা ব্যত্যয় ঘটবে, মানবাধিকারের ব্যত্যয় একেবারেই ঘটবে না দেশে, এটা আসলে মানে এতটা আইডিয়াল সিনারিও তো বাংলাদেশে সম্ভব না, বাংলাদেশ না, সম্ভবই না, কিন্তু আমাদের দ্বারাই ঘটবে যে আমরা সেখানে স্বীকার করতে বাধ্য হব যে মানবাধিকারের কিছুটা তো ব্যত্যয় ঘটছে। এইটা তো নিশ্চয়ই আমরা প্রত্যাশা করতে পারি না যারা আমরা আসলে এই লড়াইটা করলাম। এবং আমি আরো একবার বলি, শ্রদ্ধার সাথে বলি, যে আমি এখন এখানে বসে কথা বলছি, তাদের সমালোচনা করছি যাদেরকে আমরা সর্বোচ্চ শ্রদ্ধা করতে চাই, সর্বোচ্চ সম্মান দিতে চাই, কারণ তাদের নেতৃত্বে 15.5 বছরের লড়াইয়ের পর আমরা এই অভ্যুত্থানে বিজয়ী হয়েছি। আরো একবার সেই কথাটা বলতে চাই। সুতরাং আমরা চাই যে তারা গঠনমূলক সমালোচনা করুক, গঠনমূলক কর্মকাণ্ড তারা পরিচালনা করুক, তারা সরকারকে সহযোগিতা করুক, এবং এমন কিছু যেন তারা না করে যেটা সরকারকে বিপদে ফেলে, বাংলাদেশের ভবিষ্যৎকে বিপদে ফেলে। আরেকটা বিষয় হলো, আপনি যে প্রশ্নটা করলেন অপারেশন ডেভিল হান্ট, এখন এটা শুরু হবে, আজকে থেকে শুরু হয়েছে। এখন শুরু হওয়ার পর নির্দিষ্ট একটা সময় যাওয়ার পরে আমরা বলতে পারবো যে এখান থেকে আসলে আমরা কতটুকু সুফল পেলাম। কারণ এর আগে আমরা দেখেছিলাম যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তাদেরকে নামানো হয়েছিল, এরপরে আসলে খুব বেশি সুফল আমরা পেয়েছি তেমনটা তো আসলে মনে হয় না। যে অভিযোগগুলো আমার সহ আলোচক করলেন যে এখন পর্যন্ত আওয়ামী লীগের কিংবা আওয়ামী লীগের সরকারের অনেক হোমরা চোমরারা এখনো দেশে বসে আছেন, এখনো আওয়ামী লীগের সরকারের দোসররা এখনো অনেক গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় নাই, গ্রেফতার করা যায়নি। সুতরাং এই অপারেশন ডেভিল হান্ট যেটা শুরু করা হলো, সেটা হয়তো আমরা 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস যাওয়ার পরে হয়তো আমরা বুঝতে পারবো যে এখান থেকে আমরা কি সুফল পেলাম। তবে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কোনোভাবে যাতে এটা সাধারণ মানুষকে যাতে
বিপদে না ফেলে, ভোগান্তিতে, সাধারণ মানুষের জন্য কোনো হয়রানিতে। ভোগান্তি বা হয়রানিতে না ফেলে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তো কোনোভাবেই আমরা প্রত্যাশা করি না। এবং ওই আরেকটা কথা, ষড়যন্ত্র বলেন, দেশকে অস্থিতিশীল করা বলেন, এই সমস্ত ঘটনাগুলোর পেছন থেকে আবার কেউ কলকাঠি নেড়ে কিন্তু ভিন্ন দিকে নিয়ে যেতে পারে, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ এই যে 35টা জেলায় যে ঘটনাগুলো ঘটেছে, আপনি বলতে পারেন না তো যে 35টা জেলার মধ্যে হতে পারে যে 20টা জেলায় হয়তো ঘটনার যেটা ঘটেছে সেখানে ট্রিগার করেছে আসলে ওই আওয়ামী লীগের যারা দেশকে অস্থিতিশীল করতে চাইছে। এই কারণেই আমি বলছি যে এমন কিছুতে আমরাই যেন নেতৃত্ব না দিই যেখানে পেছন থেকে আওয়ামী লীগ আবার ঘি ঢালতে পারে। জি, ইমন মোহাম্মদ, এই যে এমন কিছু না করে যেন সরকার বিপদে পড়ে, তার সাথে একটু যুক্ত করতে চাই, এই কথাগুলো এমন সময় আলোচিত হচ্ছে যখন আপনারা ছাত্ররা একটা রাজনৈতিক দল গড়ার একেবারে কাছাকাছি, যে কোনো সময় দল ঘোষণা আসবে এবং এই জায়গায় দাঁড়িয়ে বিএনপি যখন বলেন যে আমরা সমালোচনা করলেও সরকারকে ব্যর্থ হতে দেব না, দেয়া যায় না, এই পুরো বিষয়টিকে সেটি তো বিএনপির পক্ষ থেকে যে স্ট্যাটাসটা এসেছে, আমরা সরকারকে ব্যর্থ হতে দিব না, ওনারা এটা চান বিদায় সেটা বলেছেন, সেটা আমি আপনারা এমন কিছু না করার জন্য সরকার বিপদে না পড়ে। এক্স্যাক্টলি ঠিক আছে। এখন নতুন যে রাজনৈতিক দলের আবির্ভাব করতে যাচ্ছে আমাদের দ্বারা, ছাত্রদের দ্বারা, বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা, রাজনৈতিক দল গঠন করা, নিবন্ধন পাওয়া সবগুলো সাংবিধানিক অধিকার, যদি সেটা জনগণ চায়, জনগণকে সম্পৃক্ত করতে পেরে যদি নতুন একটা রাজনৈতিক দলের আবির্ভাব হয়, সেক্ষেত্রে স্বাগত। এবং আমরাও সেটা কি করব, অ্যাকসেপ্ট করব। যেহেতু জাতীয় নাগরিক কমিটি এই ধরনের রাজনৈতিক দল এটা প্রণয়ন করবে, সেটাকে আমরা অ্যাকসেপ্ট করবো, অ্যাকসেপ্ট না করার কোনো কিছু নেই। তবে কোন ধরনের রাজনৈতিক দল, যে ধরনের রাজনৈতিক দলগুলো জনগণের মনের আকাঙ্ক্ষাকে ধারণ করবে এবং আগামী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে জনগণকে প্রাধান্য দিবে, ওই ধরনের রাজনৈতিক দল হলে তাহলে একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত ছড়িয়ে যেতে আশা করি সময় নেবে না, দ্রুততার সহিত সেই প্রসেসটাতে আগাবে। এবং যে সাংবিধানিক অধিকারের ভিত্তিতে নতুন রাজনৈতিক দল গঠন হতে পারে, এটাতে কোনো আমি দেখি না। এখন আপনি জানেন, একখণ্ড 3 হাতে পুলিশের সামনে নাসির দাঁড়িয়েছিল, তার এখন মনে মনে কি প্রশ্ন, কি জানার এই সরকারের হাতে, সেটিও আমি এখান থেকে একটু জানিয়ে দিতে চাই। প্রথমত, আওয়ামী লীগের নিবন্ধনটা বাতিল করে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে এবং জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত চিহ্নিত সন্ত্রাসী তাদেরকে দ্রুততার সহিত গ্রেপ্তার করতে হবে, যেটি আমরা এখনো কোনো ফাংশন দেখতে পাচ্ছি না স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক, সেটি আমরা জোর দাবি জানাই। এবং আওয়ামী লীগের যে অবৈধ সম্পদটুকু, দুর্নীতি, লুটপাট, দুঃশাসনের মধ্য দিয়ে যে সম্পদটুকু অর্জন করেছে, সেগুলো বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া, সেটি আমরা চাই। এরপরে চিহ্নিত সন্ত্রাসীদের যে আটকের কথা বলছি, সেটি তো রাখতে হবে, পাশাপাশি উস্কানিদাতাদের দৌড়ের উপর রাখতে হবে। আমরা রাখবো না, প্রশাসনরাই উস্কানিদাতাদের দৌড়ের উপর রাখবে। তাহলে ওই যে 3 হাতে দাঁড়িয়ে থাকা পুলিশের সামনে নাসির, তার মনের যে আশা আকাঙ্ক্ষা, সেটি মানে ফুটে উঠবে, প্রকাশ পাবে এটা। জি, কিন্তু আপনি বলছেন যে উস্কানি দাতাদের দৌড়ের উপর রাখা, কিন্তু এই যে উস্কানি দাতাদের দৌড়ের উপর রাখতে গিয়ে যেন জনমনেও আতঙ্ক তৈরি না, সেই জায়গাটাও তো দৃষ্টি দেওয়া দরকার নাকি? সেটা নিশ্চিত করবে প্রশাসন, স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে নির্দেশ আসবে, সেটি প্রশাসন। আপনি হয়তো জানেন, প্রশাসনের অর্ধেকেরই বেশি, অর্ধেকে না প্রায় আওয়ামী লীগের, তারা ওই যে নেতাকর্মীদের বিগত 16 বছরে নেতাকর্মীদেরকে, ছাত্রলীগ, যুবলীগদেরকে ওখানে ইনভলভ করিয়েছে। আপনি এটাও ভিডিওটা দেখেছেন, আন্দোলন চলাকালীন পুলিশ গুলি মারতে পারে না, সেই গুলিটা একজনের কাছে হস্তান্তর করে ছাত্রলীগের কাছে। এটা যে ঢাকায় এদিকে রমনার এদিকে কোথাও একটা জায়গায় হবে, পুলিশ গুলি তুলে দেয় তার হাতে, যে চালাও। তাহলে এই ধরনের ছাত্রলীগগুলিকে ইনভলভমেন্ট করেছে পুলিশ প্রশাসনে, যারা প্রকৃত অর্থে ইউনূস সরকারকে ব্যর্থ করার চেষ্টায় লিপ্ত, তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে, তাদেরকে ফাংশনের ব্যবস্থা করতে হবে। প্রশ্ন ছোট করে জেনে নেব, যে যেদিন কথা বলছি অন্তর্বর্তী সরকারের 6 মাস পূর্ণ হলো, যদি এইভাবেই বলি, এই সরকারকে, অন্তর্বর্তী সরকারকে, যে সরকার আপনাদের হাত ধরে এলো, 100-তে কত মার্ক দেবেন? আমি এখনো তো মার্ক দেওয়ার সিস্টেমে যাচ্ছি না, কারণ আমরা তো ওনাদেরকে একটা পরীক্ষায় ফেলি নাই। আচ্ছা, যে আমরা যদি বলতাম যে পরীক্ষা 1 ঘন্টার 100 মার্কের পরীক্ষায় কত পেয়েছে, ওনাকে তো আমরা পরীক্ষায় বসাইনি। ওনাদেরকে আমরা ওই যে
পুরো প্রসেসটা প্রক্রিয়াকরণের জায়গায় নিয়ে এরপরে পরীক্ষায় অন্য যারা আসবে তারা পরীক্ষায় অর্থাৎ বসবে। নির্বাচিত সরকারকে পরীক্ষা দিতে হবে। নির্বাচিত সরকারকে পরীক্ষা দিতে হবে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে নয়। জি সাকিব আনোয়ার, এই যে এই সরকারকে তারা পরীক্ষা দিতে দেনই নেই, পরীক্ষা দিবে নির্বাচিত সরকার। আপনাকেও একই প্রশ্ন রাখতে চাই, 6 মাসের ছোট্ট করে মূল্যায়ন কিভাবে করবেন? 6 মাসের মূল্যায়ন আসলে এমন একটা পরিস্থিতির উপরে দাঁড়িয়ে এই সরকারটা মানে গঠিত হয়েছে যে আসলে 6 মাস পরে কেন, 1 বছর পরে গিয়েও আসলে মূল্যায়ন করে তাদেরকে কোনো একটা মানে মার্কিং করা, এটা আসলে ঠিক হবে না। হ্যাঁ, তবে একটা বিষয় হচ্ছে যে প্রত্যাশাটা তো ছিল অনেক বড় প্রত্যাশা যে 15.5 বছর পর শেখ হাসিনা নাই ক্ষমতায়, তাহলে এখন নতুন যে সরকারটা আসবে তার কাছে আমাদের কত প্রত্যাশা। তো সেই প্রত্যাশার জায়গাটাতে আসলে আমরা পুরোপুরিভাবে প্রত্যাশা পূরণ করতে পারবে না, এটাই স্বাভাবিক। পুলিশ প্রশাসনের কথা বলছিলেন, 2,43,000 সদস্যের এই বাহিনীটাকে সবার আগে আমার রিফর্ম করা দরকার ছিল। কারণ আপনি যদি যেটা এখনো হয় নাই, এখন 2,43,000-এর মধ্যে সবাই কিন্তু এই 15.5 বছর নিয়োগ পায় নাই, কিংবা তাদের এই 15.5 বছর যারা নিয়োগ পেয়েছে তারা সবাই যে আবার ওই আওয়ামী লীগের পরিবার থেকে এসছে কিংবা তাদেরই ক্যাডার, সেটা আবার নাও হইতে পারে, আবার হইতেও পারে। কিন্তু আপনি চিহ্নিত করেন, আপনি চিহ্নিত করতে যদি 6 মাস সময় নিয়ে ফেলেন এবং তারপর যদি দেখা যায় যে পুলিশ আসলে কার্যকর কোনো ভূমিকা পালন করছে না, তাহলেই কিন্তু রাষ্ট্রটাও কার্যকর হবে এবং সরকার অকার্যকর বলে প্রমাণিত হবে। এখন ধরেন আপনার পুলিশের মনোবল ফেরানোর জন্য আপনাকে ওই জায়গাগুলো চিহ্নিত করতে হবে এবং বাকি যারা তাদেরকে মনোবল ফিরিয়ে আনতে হবে যে হ্যাঁ, তোমাদের যে কাজ সেই কাজগুলো তোমরা এখন করতে পারো। পুলিশ তো এখন ভয় কাজ করে না, পুলিশ তখন ভয় কাজ করতে পারে না যে আমি কিছু একটা করতে যাব তখন আমার কোন জায়গা থেকে বাধা আসবে। সুতরাং আমি একদিকে যদি বলি যে আমরা পুলিশকে কার্যকর দেখতে চাই, আবার যদি পুলিশ কোনো জায়গায় এসে মবের কথাই বলেন বা অন্য যে কোনো ডিস্ট্রাকটিভ কোনো একটা কিছুতে যখন আপনাকে ঠেকাতে আসবে, তখন আপনি বলবেন যে আমরা অভ্যুত্থানের শক্তি, আমাদের বিরুদ্ধে আবার পুলিশ দাঁড়ায় গেছে, সুতরাং তুমি হচ্ছে মানে দোসর, আওয়ামী লীগের দোসর, শেখ হাসিনার দোসর। তাহলে তো এইগুলো যদি ঘটনাগুলো ঘটে এবং তারপরে আবার ওই পুলিশের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয়, তখন তো পুলিশ আসলে তার মনোবল ফেরত পাবে না এবং তখন তো আসলে রাষ্ট্র অকার্যকর একটা চেহারা পেয়ে যাবে। আমরা কিন্তু দেখেছি বিভিন্ন জায়গায় এখন বেশ কিছু আইন শৃঙ্খলার পরিস্থিতির কিন্তু অবনতি ঘটেছে। সুতরাং এই জায়গাগুলোতে আসলে সরকারের মনোযোগ দেওয়াটা খুবই জরুরি। আর রাজনৈতিক দলের বিষয় নিয়ে, রাজনৈতিক দল গঠনের বিষয় নিয়ে কথা বলছিলেন, আমি ওই জায়গাতে একটু জি ছোট করে। রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দল গঠিত হতে পারে, আমরা স্বাগত জানাই। এবং এই অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে একটা রাজনৈতিক দল, অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে একটা রাজনৈতিক দল, অবশ্যই আমরা তাকে স্বাগত জানাই, আমরা তাদেরকে ওনও করতে চাই। কিন্তু অবশ্যই ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে নয়, অবশ্যই রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে নয়। ওই জায়গাতে আবার আসি, এই জায়গাগুলোতে নিয়ে যখন আমরা কথা বলি তখন দেখা যায় কাউন্টার পার্ট থেকে যে উত্তরটা আসে, বিএনপি তো একটা কিংস পার্টি, বিএনপি তো ক্ষমতায়, জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় গঠিত হয়েছে, আমরা তো আর একজন খারাপ বলে আমি খারাপ হব এবং তখন আমি জাস্টিফাইড হব, এটা তো হইতে পারে না। এখন বিষয় হলো রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে আপনি অবশ্যই যদি রাজনৈতিক দল গঠন করেন, তাহলে ওই যে জনগণের কাছে যাওয়া, সেই সুযোগটা আসলে হবে না। রাষ্ট্র ক্ষমতা যখন আপনার সাথে থাকে, আপনার সাথে যখন প্রোটোকল থাকে, আপনি যখন অনেক শক্তিশালী একটা জায়গা নিয়ে যখন আসেন, তখন আপনার আশেপাশে আসলে অনেক মানুষকে আপনি দেখেন, তখন আপনি মনে হয় যে আপনি আসলে মনে হয় জনগণের প্রতিনিধিত্ব করছেন, কিন্তু বাস্তবতা আসলে সেটা না। যখন আপনার কাছ থেকে ক্ষমতাটা চলে যাবে, তখন ওই মানুষগুলো থাকবে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। এই কারণে আপনি রাষ্ট্র ক্ষমতাকে ঝেড়ে ফেলে দিয়ে আপনি দল গঠন করতে আসেন, জনগণের কাছে যান, তারপরে যদি আপনি দল গঠন করেন, আমরা সেটাকে স্বাগত জানাই। রাজনৈতিক দলে এলে দায়িত্ব ছেড়েই দেবেন। আপনি বলছেন যে যখন আমি রাজনৈতিক দলে প্রবেশ করব তার আগে আমি দায়িত্ব ছেড়ে দিব, তার মানে তো আপনি এই প্রসেসের মধ্যে আছেন। আমি আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তাদের বক্তব্য শুনেছি এবং দুজনের বক্তব্য কিন্তু এমন যে এখন আমরা সিদ্ধান্ত নিয়ে নাই, আমরা এখনো ভাবছি, তার মানে আপনি কিন্তু প্রসেসের মধ্যেই আছেন। আপনি ওই রাজনৈতিক দল গঠনের প্রসেসের মধ্যে থেকেই আপনি আবার সরকারে আছেন, কিন্তু তাদের বক্তব্য পরিষ্কার বলছেন আমরা এখনো সিদ্ধান্ত নিই নাই, আমরা ভাবছি, আমরা একটা নির্দিষ্ট সময় এলে আমরা সিদ্ধান্ত নেব। তার মানে তারা ভাবছেন, তারা ওই প্রসেসের মধ্যে আছেন। তার মানে আপনি ওই দল গঠনের প্রসেসের মধ্যে কিন্তু এখন আছেন। কখন? যখন আপনি এই সরকারের একজন উপদেষ্টা, আপনি সরকারের একটা অংশ, তাই না? সুতরাং আপনি সরকারের থেকেই আসলে অনুমতি, আপনি পদত্যাগ করলেন, আপনি জুনে গিয়ে পদত্যাগ করলেন, কিন্তু প্রসেসের মধ্যে জুন পর্যন্ত কিন্তু আছেন এবং জনগণ সেটা বুঝতে পারছে এবং আপনি সেটা কিন্তু গোপন করছেন না, গোপন করতে পারবেন না, স্বাভাবিক ব্যাপার। আপনি গোপন করতে চাইলেও আসলে এটা গোপন করা যায় না। জি, ইমন মোহাম্মদ, যে ক্ষমতায় থেকেই রাজনৈতিক দল গঠন করছে বা বিভিন্ন অভিযোগগুলো আছে, সেগুলো সঠিক নয়। কারণ
ক্ষমতায় যারা আছেন তাদের থেকে কোনো অর্থ সহায়তা নিয়ে যে রাজনৈতিক দল গঠন করছে, এটাই ওই বিষয়গুলো কিন্তু যে অন্তর্ভুক্ত নয়। বলছে, এবং এটাও তো বাস্তবতা, যখন প্রশাসন সাথে থাকে, রাষ্ট্র ক্ষমতা যখন সাথে থাকে, তখন তো আসলে আচ্ছা, জনগণের আশঙ্কার প্রেক্ষিতে এই মুহূর্তে তাহলে প্রশাসনবিহীন কি মানে প্রশাসন সাথে আছে বলতে কিরকম? মানে একটা রাজনৈতিক দল গঠন করছে, বিভিন্ন জায়গায় সমাবেশ করছে, যে জাতীয় নাগরিক কমিটি বা দল গোছানোর প্রক্রিয়া এগুচ্ছে, সেখানে পুলিশ দাঁড়ালে কি পুলিশ প্রশাসন আমাদের সহায়তা করে এরকম না? পুলিশ তো এখন জনগণের, সেখানে তাদের সহায়তা পাওয়া, আমরা তাদের সহায়তা নিয়ে বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের থেকে অর্থ সহায়তা নিয়ে দল গঠন করা হচ্ছে, এটা এই বিষয়গুলো নয় কিন্তু। ঠিক আছে, তাহলে ওনারা দল যদি ঘোষণা করার আগে কিন্তু ওনারা যদি চায় যে আমি রাজনীতি করব, আমি রাজনৈতিক দলের সাথে সংযুক্ত হব, সেদিক থেকে যে আহ্বায়ক আছেন, যে সদস্য সচিব আছেন আক্তার হোসেন, ওনারা স্পষ্ট ক্লিয়ার যে সেখান থেকে সরে এসে কিন্তু আমাদের দলে আসতে হবে। এখন দল কার জানেন? দল হলো পাটোয়ারির, দল হলো আক্তার হোসেনের, দল নাহিদ ইসলামের নয়, দল আসিম মাহমুদের নয়। যদি তারা এই দলে সম্পৃক্ত হতে চায়, ক্ষমতা ছেড়ে আসতে হবে। কথা হলো এটা। সর্বশেষ একটা পয়েন্ট বলে আমি কি করার সময় পাবো? সর্বশেষ ইয়া হলো জুলাই অভ্যুত্থানে গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী মুক্ত একটি বাংলাদেশ চাই। দ্বিতীয়ত, জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় একটি স্বীকৃতি আমরা সরকার থেকে প্রত্যাশা করি। আরেকটি বিষয় আপনার ছোট করে মন্তব্য জেনে নিব। আমরা জানি প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে চলতি বছরের শেষ দিকে নির্বাচন। আপনাদের কাছে কি মনে হয় কিনা দিন শেষে নির্বাচনই আসলে সব সংকটের সমাধান? নির্বাচন সব সংকটের সমাধান নয়। নির্বাচন দিল, ব্যালট বাক্স আগের রাতে বুট হয়ে গেল, ব্যালট বাক্স চুরি করে নিয়ে গেল, তারপরে কেন্দ্রে কেন্দ্রে অস্ত্রবাজি, বুলেটের ঝনঝনানি, কেন্দ্র দখল করা, এই একটা নির্বাচন দিলে সব সংকটের সমাধান হবে না। সংস্কারটা আগে জরুরি। তবে কিরকম সংস্কার? ন্যূনতম সংস্কার এইরকম যে সংস্কার করতে গিয়ে যদি কেউ সহযোগিতা না করে নির্বাচন বলে, তাহলে প্রকৃত যে নির্বাচন হবে সেটা সেই 16 বছর ধরে যেটা দেখে আসছি, একতরফা কেন্দ্র দখল করে, সেটাই। আপনি কি মানে এই যে সংস্কারগুলো না করে বা বিভিন্ন পয়েন্টগুলো নির্বাচনের যে দিকগুলো নিয়ে কাজ করা দরকার, সংবিধান, তারপরে হলো নির্বাচন সংস্কার যে কমিশনগুলো, তারা যদি পূর্ণাঙ্গ একটা রিপোর্ট তৈরি করে না আসে, ততদিনে তো নির্বাচন দিলে সে আগের মতো নির্বাচন হবে। আমরা চাচ্ছি সামনে যে নির্বাচন হবে সেটি হবে একদম ফ্রেশ এন্ড ফেয়ার একটা ইলেকশন, সেটি আমরা চাই, জনগণ চাই। তাহলে দীর্ঘ যে 16 বছর ভোট দিতে পারেনি, সেই ভোট না দেওয়ার যে আক্ষেপ, সেটি গুছিয়ে যাবে সামনে নির্বাচনে, সেটি চাই। আপনি এই যে সংস্কারগুলো সময়গুলো নিচ্ছে, আপনি চাইলে তো 1 সপ্তাহের মধ্যে আমি বুড়িগঙ্গা নদী পরিষ্কার করে একটা গোসল করবো, এটা অসম্ভব একটা ব্যাপার। আপনি চাইলে 2 মাসে 3 মাসে এটা সম্ভব। এই প্রক্রিয়াটুকু দিয়ে যাচ্ছে, এতটুকুই। তবে ডক্টর ইউনূস স্যার যেটা বলেছেন, বছরের শেষে বা আগামী বছরের মাঝামাঝি সময় নির্বাচন, সেটা যদি সকল রাজনৈতিক দল ঐক্যমত্য হয় এবং জনগণ যদি প্রত্যাশা করে, সেটির দিকে এগুলোই মনে হয় ভালো হয়। আপনার কাছে শুনে শেষ করবে যে নির্বাচন সংস্কার। হ্যাঁ, নির্বাচন সংস্কার জায়গাতে যাওয়ার আগে একটু বলি, নাহিদ ইসলাম কয়েকদিন আগে সম্ভবত বিবিসি বা প্রথম আলোকে একটা সাক্ষাৎকারে বলছিলেন, মাহফুজ আলম কয়েকদিন আগে উনি সম্ভবত ওনার উপজেলায় গিয়েছিলেন, যে সেই সময় লক্ষ্মীপুরে, সেই সময় ওনার একটা বক্তব্য, সেটা কোট করে যখন প্রশ্ন করা থাকে, তখন নাহিদ ইসলাম উত্তর দিয়েছেন, এটা তার রাজনৈতিক বক্তব্য হতে পারে, এটা তার রাজনৈতিক বক্তব্য হতে পারে। মাহফুজ আলম কি রাজনীতি করেন? তাহলে তার রাজনৈতিক বক্তব্য কেন হবে? এবং আমি যদি ধরে নিই, হ্যাঁ, এটা মাহফুজ আলম রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, আরেকজন উপদেষ্টা এই কথা যেহেতু বলেছেন মানলাম। মাহফুজ আলম সেখানে যখন গেছেন, তখন সেখানে থেকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে। মাহফুজ আলম যখন সেখানে গেছেন, তখন রাষ্ট্রীয় সকল প্রোটোকল পেয়েছেন তিনি, সেখানে পদমর্যাদার একজন উপদেষ্টা, তিনি সেখানে গেছেন। তো আপনি তাহলে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা ব্যবহার করে যেখানে গিয়ে আপনি গার্ড অফ অনার পাচ্ছেন, সেখানে গিয়ে আপনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, তাই তো? এবং আমরা এটাও তো জানি, গণমাধ্যমে তো এটাও এসছে যে মাহফুজ আলম সর্বশেষ ব্যক্তি হবেন এই সরকারে যারা এখন উপদেষ্টা হিসেবে আছেন, তাদের মধ্যে তিনি পদত্যাগ করবেন। এবং তারা পদত্যাগ করার পরেও আবার ছাত্ররা, মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি তারা সরকারে রাখতে চান, সরকারের অংশীদারিত্ব তারা ছাড়বেন না, এই কারণে তাদের রিপ্লেসমেন্ট হিসেবে তারা আবার সেখানে কাউকে পাঠাবেন। তার মানে আপনি সরকারে এখন যারা আছে তাদেরকে আপনি যে কোনোভাবে, আসলে এটা আলাদা করে আমি যদি যুক্তি দিয়ে এটাকে ব্যাখ্যা দিতে চাই, না তারা আমার দলের সাথে নাই কিংবা দল সরকারের সাথে নাই, এটা আপনি হয়তো ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু বাংলাদেশের জনগণকে বা রাজনীতি সচেতন মানুষ মাত্রই আসলে সেটা আপনার এই কথা। নির্বাচনই কি সব সংকটের সমাধান? নির্বাচন অবশ্যই সব সংকটের সমাধান না,
কিন্তু নির্বাচন হতে হবে, অবশ্যই জনগণের সরকারের হাতে আপনাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এবং আমরা এখন পর্যন্ত 6 মাস সময় পেয়েছিলাম, এই সময়টাকে আসলে আমরা সেভাবে ইউটিলাইজ করতে পারি নাই। সামনে যে সময়টা আছে ন্যূনতম সময়ের মধ্যে যেন সেটাকে ইউটিলাইজ করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন, ন্যূনতম সংস্কার যেটা প্রয়োজন, অবশ্যই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণ নির্বাচন, এবং আবারও যেন স্বৈরতন্ত্র মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেটা নিশ্চিত করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারের মাধ্যমে নির্বাচন আয়োজন। দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।